বিয়েবাড়ির চারিদিকে আলো, সানাইয়ের সুর আর মেহমানদের কোলাহল। কোণে ঘরে লাল বেনারসি আর সোনার গহনায় সেজে বসে আছে নীলা। তার চোখে হাজারো স্বপ্ন। পাশে দাঁড়িয়ে তার মা সালমা বেগম মেয়ের দিকে তাকিয়ে আছে। আমার মেয়েকে আজ একদম পরীর মতো লাগছে। শ্বশুরবাড়িতে গিয়ে সবার মন জয় করে নিবি, কেমন? তুমি শুধু শুধু কাঁদছো মা। আমি তো এই শহরেই থাকবো, যখন ইচ্ছে দেখতে আসবো। এমন সময় হঠাৎ ঘরে একজন মহিলা ঢোকে। সে ছিল নীলার আপন ফুপু রহিমা বেগম। হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকলেন। তার চোখে মুখে এক অদ্ভুত কুটিল হাসি, যা তিনি লুকোনোর চেষ্টা করছেন। ওরে সর্বনাশ হয়েছে! ও সালমা, তুমি এখানে বসে মেয়ের রূপ দেখছো? ওদিকে যে বরপক্ষ বিয়ে ভেঙে চলে যাচ্ছে। কি বলছেন আপা? কেন, কি হয়েছে? কি আর হবে, তোমার মেয়ের কীর্তি ফাঁস হয়ে গেছে। বিয়ের ঠিক 2 দিন আগে রাস্তার মোড়ে একটা ছেলের সাথে দাঁড়িয়ে হাসাহাসি করছিল না, ছেলেটা ওর হাতে কি যেন দিল। বরের মা সেসব জেনে গেছে। তারা বলেছে এমন চরিত্রহীন মেয়েকে তারা বাড়ির বউ করবে না। কথাটা শোনা মাত্র নীলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ফুপু, আপনি এসব কি বলছেন? ওটা তো আমার অফিসের কলিগ রাতুল ভাই। আমি তো চাকরি ছেড়ে দিচ্ছি, তাই উনি অফিসের একটা জরুরি পেপারসে সাইন করাতে এসেছিল। আপনি এটা নিয়ে এত বড় মিথ্যা কথা ছড়ালেন কেন? মুখ সামলে কথা বল বিয়াদব মেয়ে। আমি মিথ্যা ছড়াচ্ছি? সমাজের মানুষের চোখ আছে। রাস্তার মাঝে পরপুরুষের সাথে দাঁত কেলিয়ে হাসবি আর মানুষ তোকে সতী সাবিত্রী বলবে? আপা, দোহাই লাগে, চুপ চুপ করুন। আমার মেয়ের কোনো দোষ নেই। আপনারা ওকে একটু বিশ্বাস করুন। বিশ্বাস করে আমার তো কোনো লাভ নেই সালমা। বরপক্ষ সবার সামনে থুতু ছিটিয়ে চলে গেছে। এই কলঙ্কিনী মেয়েকে নিয়ে এখন সারা জীবন ঘরে বসে থাকো। নীলা আর কোনো কথা বলতে পারল না। তার সাজানো স্বপ্নগুলো মুহূর্তের মধ্যে কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। বিয়ে ভেঙে যাওয়ার পর 6 মাস কেটে গেছে। নীলা নিজেকে একটা অন্ধকার ঘরে বন্দি করে নিয়েছে। সে ঠিকমতো খায় না, ঘুমায় না। আত্মীয় স্বজনদের বাঁকা কথা তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। একদিন বিকেলে সালমা বেগম এক প্লেট খাবার নিয়ে নীলার ঘরে ঢুকলেন। মা রে, সকাল থেকে তো কিছুই খাসনি। একটু কিছু মুখে দে মা। তুই এভাবে না খেয়ে থাকলে কি সমাজের মানুষের মুখ বন্ধ হবে? মা, সমাজ তো আমাকে মেরেই ফেলেছে। আমি বাইরে বেরোলে মানুষ ফিসফিস করে বলে, ওই দেখ, বিয়ের আসর থেকে ফেরত আসা মেয়ে। আমার তো কোনো দোষ ছিল না মা, তবুও কেন বিধাতা আমার সাথে এমন করলো? এমন সময় দরজা খুলে নীলার ছোটবেলার বান্ধবী রিয়া ঘরে আসে। রিয়া শহরে চাকরি করে, ভীষণ প্রতিবাদী স্বভাবের মেয়ে। বিধাতা তোর সাথে কিছুই করেনি নীলা। তোর সাথে যা করেছে এই জঘন্য সমাজ আর তোর এই বিষাক্ত ফুপু করেছে। আর তুই তুই এই 4 দেয়ালে বন্দি হয়ে ওদের জিতিয়ে দিচ্ছিস। আমি কি করব রিয়া? আমার গায়ে যে কলঙ্কের দাগ লেগে গেছে, সেটা আমি মুছবো কি করে? কেঁদে তো মুছতে পারবি না। মানুষ তোকে নিয়ে তখনই খেলবে যখন তুই তাদের খেলতে দিবি। তুই নিজে জানিস তুই পবিত্র, তোর মা জানে। তাহলে বাইরের মানুষের কথায় তুই কেন নিজেকে শেষ করবি? তুই খুব ভালো ডিজাইন করতে পারিস। কাল থেকে তুই তোর বুটিকের কাজ আবার শুরু করবি। কিন্তু মানুষ যদি আমার কাছে কিছু না বানায়? মানুষের তোর চরিত্রের চেয়ে তোর কাজের কোয়ালিটি বেশি দরকার। তুই নিজের পায়ে দাঁড়া, প্রমাণ কর। একটা বিয়ে ভেঙে যাওয়া মানেই একটা মেয়ের জীবন শেষ হয়ে যায় না। রিয়ার এই কথাগুলো নীলার বুকে তীরের মতো বিঁধল। সে চোখ মুছে নিজের ভুল বুঝতে পারল। এরপর কিছুদিনের মধ্যেই নীলা তাদের বসার ঘরে ছোট পরিসরে একটা বুটিক শুরু করলো। সারাদিন সে সেলাই মেশিন আর কাপড় নিয়ে পড়ে থাকে। তার হাতের কাজ এতই সুন্দর যে ধীরে ধীরে কাস্টমার বাড়তে লাগলো। একদিন বিকেলে রহিমা হঠাৎ নীলাদের বাড়িতে হাজির। ড্রয়িং রুমে এত কাপড় আর কাস্টমার দেখে তার চোখ কপালে উঠল। কাস্টমাররা চলে যাওয়ার পর তিনি মুখ বাঁকিয়ে কথা শুরু করলেন। কি রে নীলা, বিয়ে ভেঙে এখন দর্জির কাজ ধরেছিস? তা এই দাগি মেয়ের হাতে বানানো কাপড় পরে কি মানুষ শান্তি পাবে? ফুপু, আমার কাপড়ে কোনো দাগ নেই, আর আমার চরিত্রেও নেই। দাগ আছে আপনাদের মনে। আর হ্যাঁ, আমি দর্জি নই, আমি একজন নারী উদ্যোক্তা। নিজের রোজগারে খাই, আপনাদের মতো অন্যের নামে গীবত করে পেট চালাই না। কি বললি তুই? এত বড় সাহস! আপা, আমার মেয়ে কোনো ভুল কথা বলেনি। আপনার যদি ওর কাজ দেখে এতই জ্বালা হয়, তাহলে দয়া করে আর এ বাড়িতে আসবেন না। আর আমার মেয়েকে খারাপ কথা বলার আপনার কোনো অধিকারও নেই।
এসব কথা শুনে রহিমা রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেলেন। নীলা তার মায়ের দিকে তাকিয়ে হাসল, কারণ তার মা আজকে প্রথমবার তাকে সাপোর্ট করেছে। দেখতে দেখতে 2 বছর কেটে গেল। নীলার বুটিক এখন শহরের অন্যতম জনপ্রিয় একটি ব্র্যান্ড। সে এখন 10 জন মেয়েকে চাকরিও দিয়েছে। একদিন নীলার শোরুমে একজন অত্যন্ত মার্জিত এবং বয়স্ক ভদ্রমহিলা এলেন। তিনি শহরের স্বনামধন্য মহিলা কলেজের প্রিন্সিপাল। মা নীলা, তোমার কাছে অনেক প্রশংসা শুনেছি। এই শাড়ির ডিজাইনটা তো খুব সুন্দর। তুমি নিজেই করেছো? হ্যাঁ আন্টি, আপনাদের মতো মানুষের ভালোবাসা পেলেই আমরা এগিয়ে যেতে পারবো। রোকেয়া চৌধুরী কিছুক্ষণ নীলার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন। এরপর সরাসরি চলে গেলেন নীলার বাড়িতে। সালমা ভাবি, আমি সরাসরি কাজের কথায় আসি। আমার ছেলে আয়ান সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি আপনার মেয়ে নীলাকে আমার ছেলের বউ করে নিয়ে যেতে চাই। কিন্তু আপা, আপনি হয়তো জানেন না, 3 বছর আগে আমার মেয়ের একবার বিয়ের আসর থেকে বিয়ে ভেঙে গিয়েছিল। ওর নামে একটা মিথ্যা অপবাদ আছে। আমি সব জানি। আমি এটাও জানি যে একটা মিথ্যা কলঙ্ককে হারিয়ে মেয়েটা কিভাবে আজ নিজের পায়ে দাঁড়িয়েছে। আমি আমার ছেলের জন্য কোনো কাচের পুতুল চাই না। আমি নীলার মতো আত্মসম্মানবোধ সম্পন্ন একটা লড়াকু মেয়ে চাই। এমন সময় সেখানে নীলা আসে। কিন্তু আন্টি, সমাজ তো আমাকে কলঙ্কিনী বলে। আপনার ছেলে কি আমাকে মেনে নেবে? তার কোনো সমস্যা হবে না? সমাজ কি বলে তাতে রোকেয়া চৌধুরীর কিছু যায় আসে না। আয়নের সাথে আমার কথা হয়েছে। সে তোমার সফলতার গল্প শুনে তোমার প্রতি মুগ্ধ। তুমি রাজি থাকলে আমি আজই কথা পাকা করতে চাই। নীলার চোখ দিয়ে আজ আবারও পানি গড়িয়ে পড়ল। তবে এই পানি দুঃখের নয়, পরম প্রাপ্তির। নীলা আর আয়ানের গায়ে হলুদের অনুষ্ঠান। পুরো বাড়ি আলোয় সেজেছে। আয়ান ভীষণ সাপোর্টিভ একটা ছেলে। সে নীলাকে বলেছে বিয়ের পরও নীলা তার বুটিকের কাজ চালিয়ে যাবে। অনুষ্ঠান বেশ ভালোভাবেই হচ্ছে। ঠিক এমন সময় সেখানে হাজির হলেন সেই রহিমা। এত বড় ঘরে নীলার বিয়ে হচ্ছে, এটা তার কিছুতেই সহ্য হচ্ছে না। বিয়ানী সাহেব, আপনারা তো অনেক বড় লোক, কিন্তু মেয়েটা যে আগে একবার দাগি হয়েছে সেটা কি জানেন? বিয়ের আসর থেকে ফেরত আসা মেয়েকে ঘরের বউ করলে কিন্তু পরে পস্তাতে হবে। কথাটা শুনে পুরো আসর নিস্তব্ধ হয়ে গেল। সবাই ভাবল আজও হয়তো আবার নীলার কপাল পড়তে চলেছে। পস্তাতে আমাকে হবে না, পস্তাতে হবে আপনাকে। কারণ আপনার মতো বিষাক্ত মনের মানুষের কারণেই সমাজের ভালো মেয়েদের জীবন নষ্ট হয়। কলঙ্ক তো নীলার গায়ে লাগেনি, কলঙ্ক লেগেছে আপনার মুখে। আমি তো আপনাদের ভালোর জন্যই। চুপ করুন। যে মেয়ে মিথ্যা অপবাদ মাথায় নিয়েও নিজের যোগ্যতায় ঘুরে দাঁড়াতে পারে, সে আমার পরিবারের রত্ন। আমার ছেলের ভাগ্য ভালো যে সে নীলার মতো একজন জীবনসঙ্গী পাচ্ছে। ফুপু, আপনি সেদিন আমার বিয়ে ভেঙে আনন্দ পেয়েছিলেন, আমাকে অন্ধকারে ঠেলে দিয়েছিলেন। কিন্তু আজ আমি আপনাকে ধন্যবাদ দেই, কারণ সেদিন বিয়েটা ভেঙেছিলেন বলেই আমি নিজেকে চিনতে পেরেছি, নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। আর এমন একজন শাশুড়ি পেয়েছি যিনি আমাকে কলঙ্ক নয়, সম্মান দিয়ে বিচার করেন। দয়া করে আমার এই খুশির দিনে আপনি আর কোনো বিষ ছড়াবেন না। আপনি আসতে পারেন। রহিমা বেগম চরম অপমান হয়ে অনুষ্ঠান থেকে বেরিয়ে গেলেন। পুরো আসরে উপস্থিত সবাই নীলা আর রোকেয়া চৌধুরীর সাহসের প্রশংসা করতে লাগলো। এরপর খুব ধুমধাম করে নীলা আর আয়নের বিয়ে হলো। জানিস মা, কাল বাজারে রহিমার সাথে দেখা হয়েছিল। ওর নিজের মেয়ের নাকি ডিভোর্স হয়ে গেছে। এখন সে মানুষের কাছে মুখ দেখাতে পারে না। মা, অন্যের গর্ত খুললে নিজেকেই একদিন সেই গর্তে পড়তে হয়। আমি ওর মেয়ের জন্য দোয়া করি, সেও যেন আমার মতো ঘুরে দাঁড়াতে পারে। প্রতিশোধ নিয়ে তো শান্তি নেই মা, শান্তি আছে নিজেকে প্রমাণ করায়। এমনভাবে তারা মা মেয়ে কথা বলতে থাকে। আমি কখনো ভাবিনি যে বিধাতা আমার কপালে এত সুখ লিখে রেখেছে। কত বড় বাড়িতে আমার বিয়ে হলো, কোনো কিছুর অভাব নেই। আমি তো ধনী হয়ে গেলাম। আমার এখন শুধু সুখ আর সুখ। এমন ভাবে রূপা নানা রকম কথা ভাবছিল। এমন সময় সেখানে তার শাশুড়ি আসে। রূপা, তুমি কি করছো ঘরে? বাড়িতে আজ কাজের লোক আসে নাই, হয়তো কিছুদিন আসবে না।
তাই তুমি যাও, ঘরের কাজগুলো করে রান্না করে নাও। তোমার শ্বশুর আর আকাশ খেয়ে অফিসে যাবে। কি বলছেন? আমি রান্না করব? এ বাড়িতে তো একটা কাজের লোক না মা, অন্যজনকে দিয়ে রান্না করান। আর আমি ভালো রান্নাও করতে পারি না। আমরা যার তার হাতে রান্না খাই না, যে রান্না করে সে ছুটিতে গেছে, তাই তোমাকেই রান্না করতে হবে। আর মাঝে মাঝেই সে ছুটি নেয়, তাই এখন থেকে রেগুলার রান্না করে রান্না শিখে নাও। বাড়ির বউ হয়েছ, এখন তো সব দায়িত্ব তোমাকেই পালন করতে হবে। তোমাকে তো শুধু আরাম করার জন্য নিয়ে আসা হয়নি। ঠিক আছে মা, আমি চেষ্টা করব ভালো করে রান্না করার। আপনি এখন ঘরে যান, আমি কিছুক্ষণ পরেই রান্না করে নিচ্ছি। এই কথা শুনে রেহানা বেগম চলে যায়। কিছুক্ষণ পর রূপা রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে। এত বড় একটা বাড়িতে থাকছি, যখন যা চাই তাই পাচ্ছি। এত কিছু পেতে হলে তো একটু কাজ করতেই হবে। কোনো ব্যাপার না, আমি ধীরে ধীরে সব শিখে নেব। তবু আমি সুখ চাই। এমনভাবেই রূপার দিন কাটতে থাকে। মাঝে মাঝে রূপা তার বাবা মায়ের সাথে ফোনে কথা বলতো, কিন্তু তাদের শহরে আসতে দিতে চাইতো না। এমন করে আরো কিছু মাস কেটে যায়। একদিন, আচ্ছা আকাশ, তুমি কিছুদিন হলো রাতে বাড়িতে থাকো না কেন? কোথায় যাও তুমি? একা ঘরে থাকতে তো আমার ভয় হয়। তুমি আজকে রাতে বাড়িতে থাকবে তো? না, আমি আজকেও বাইরে যাব। শোনো রূপা, এটা শহর, নানা রকম প্রয়োজনে বাইরে থাকতে হয়। তুমি তো গ্রামের মেয়ে, এত কিছু বোঝো না। আর ঘরে থাকতে ভয় কিসের? এটা তো গ্রাম না যে ভয় হবে। এত বড় ঘরে থেকেও অসুবিধা হয় তোমার? না না, অসুবিধা হচ্ছে না, শুধু একটু ভয় করে। আসলে গ্রামে তো এভাবে থাকি নাই, এত বড় ঘরও দেখি নাই, তাই কেমন যেন একটা লাগে। আচ্ছা, একটা কথা বলবে তুমি? রাতে কোথায় থাকো? আর আজ 4 দিন হলো রাতে বাড়িতে থাকো না, প্রতিদিনই কি কাজ থাকে? তোমার কথার মানে কি? আমাকে কি তুমি সন্দেহ করছো? একটা কথা শুনে রাখো, আমার ব্যক্তিগত বিষয়ে এত মাথা ঘামাতে এসো না। তুমি যখন যা চাইছো তাই দিচ্ছি, এটাই তোমার কাছে অনেক। আর আমাকে সবসময় তোমার কাছে থাকতে হবে এমন তো কোনো কথা নেই, তাই একই প্রশ্ন বারবার করো না। এই বলে আকাশ সেখান থেকে চলে যায়। আর রূপা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। এমনভাবেই ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব শুরু হয়। রূপা সবকিছু বুঝলেও তার কোনো কিছু করার ছিল না। তার লোভের জন্য সে সবকিছু সহ্য করে নেয়। তুমি এ কাকে ঘরে নিয়ে এসেছো? এই মেয়ে তোমার সাথে কি করছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি আজকে সারা রাত এই মেয়েটার সাথে ছিলে? হ্যাঁ রূপা, ও আমার সাথেই ছিল। আর শোনো, এখন ও আমার হাজবেন্ড আর আমি ওর ওয়াইফ। আমরা অনেকদিন আগেই বিয়ে করেছি। ওর মা, মানে আমার শাশুড়ি মা, আমাকে পছন্দ করে তার ছেলের সাথে বিয়ে দিয়েছে। তুমি এত চমকে যাচ্ছ কেন বলো তো? তুমি কি কিছুই জানো না? আকাশ, এই মেয়েটা কি বলছে? আমি তো তোমার বউ। আমি থাকতে তুমি অন্য কাউকে বিয়ে করে নিলে কি করে? আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলে তুমি? এখানে বিশ্বাস ভাঙার কথা কি করে আসছে? তুমি গ্রামের মেয়ে, মানলাম তুমি দেখতে সুন্দর, কিন্তু তুমি তো আমাদের মতো না, কেমন যেন গাইয়া গাইয়া। তাই মা শহরের এই সুন্দরী মেয়ে নীলার সাথে বিয়ে দিয়েছে আমাকে। আর আমার মনে হয় তোমার শুধু একটু বিলাসিতা আর সুখের প্রয়োজন, তাহলেই তুমি খুশি। আমাকে পাওয়া না পাওয়া দিয়ে তোমার কোনো কিছু যায় আসে না, তাই না? কি বলছো তুমি? মানলাম যে আমি এই টাকা পয়সা আর নিজের সুখের কথা ভেবে তোমাকে বিয়ে করেছি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করি, আর সেই তুমি আমাকে এভাবে ঠকালে। আমার মা বাবা ঠিক বলেছিল, তোমাকে বিশ্বাস করা আমার উচিত হয়নি। শোনো, আমার হাজবেন্ডকে তুমি এভাবে কিছু বলবে না। যদি তোমার এখানে থাকতে ভালো না লাগে, তাহলে চলে যেতে পারো, কেউ তোমাকে বাধা দেবে না। কি করে চলে যাব এখন? আমি তো মা হতে চলেছি, আমার সন্তানের কি হবে? ভেবেছিলাম খুশি নিয়ে তোমাকে জানাবো, কিন্তু তা আর হলো না। একটা কথা তুমি মনে রেখো আকাশ, কাউকে কষ্ট দিলে কেউ ভালো থাকতে পারে না। তোমার এসব কথা বাদ দাও তো। তুমি মা হচ্ছ তো আমি কি করব? আমি তো সন্তান নিতে চাইনি। এখন তুমি এখান থেকে চলে যাও, তোমাকে আমার দেখতে ইচ্ছা করছে না। এই বলে আকাশ রূপাকে ঘর থেকে বের করে দেয়। এই দিনের পর থেকে রূপা এই বাড়ির কাজের লোক হয়ে যায়। সে সব সময় কাজ করতে থাকে। হাজার কষ্ট পেলেও সে ওই বাড়ি ছেড়ে যায় না, কারণ সে গর্ভবতী ছিল। আপামনি, আপনাকে একটা কথা বলবো, এটা শোনা খুব দরকার আপনার জন্য। কি কথা? বলো রহিমা। আমার জীবনে তো কষ্টের শেষ নেই,
এই কথা কাউকে বলতেও পারছি না। এই সময় কোনো দরকারি কথা থাকলে শুনতে তো হবেই। আপামনি, আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আপনার স্বামী আর শাশুড়ি খুব খারাপ মানুষ। ওরা মেয়েদের ব্যবহার করে, নিজের ছেলেকে বিয়ে দিয়ে অনেক অনেক টাকা নেয়, আবার ওই মেয়ের সব সম্পত্তি নিয়ে নেয়, তারপর ছুঁড়ে ফেলে দেয় তাকে। কি বলছো কি তুমি? ওরা এসব করে? আমার তো বিশ্বাস হচ্ছে না। যদি এমনই হয় তাহলে আমার মতো গরিব মেয়েকে কেন বিয়ে করলো? আমার বাবা তো কিছুই দিল না তাদের, লাভ কি হলো? আমি সবকিছু জানি। আসলে আপনাকে ছোট সাহেবের সত্যি খুব পছন্দ হয়েছিল, তাই বিয়ে করেছে। কিন্তু হয়তো এখন ভালো লাগছে না, কারণ অন্য আরো মেয়েকে পেয়েছে। তাই আপনি জীবনে শান্তি চাইলে এখান থেকে চলে যান। এই জাহান্নামে আপনাকে থাকতে হবে না। হয়তো তারা তিলে তিলে আপনাকে শেষ করে দেবে। এখন আমি যাই, ম্যাডাম আমাকে অনেকক্ষণ হলো ডেকেছে। এই বলে রহিমা চলে যায়। ওরা এতটা খারাপ, ওদের এই পাপের শাস্তি কে দেবে? আমি তো নিরুপায়, কিছুই করতে পারবো না। আমাকে এখন বাঁচতে হবে। আমি আমার সন্তানকে সুন্দর জীবন দিতে চাই। এই খারাপ জায়গায় ওকে আমি রাখবো না। বিধাতা এই পাপীদের শাস্তি দেবে। আকাশ আমার ভালোবাসা নিয়ে এভাবে খেলবে আমি কখনো ভাবিনি। এভাবেই রূপা কান্না করতে থাকে। 2 দিন পর রহিমার সাহায্যে রূপা তার মা বাবার কাছে গ্রামে ফিরে যায়। রূপা মা, তুই কি সত্যি এসেছিস মা, নাকি আমি স্বপ্ন দেখছি? তোর চিন্তায় চিন্তায় আমরা শেষ হয়ে যাচ্ছি রে। মা, তুই কেমন আছিস? তোকে কতদিন দেখি না। মা রে, তুই যে আমাদের একমাত্র মেয়ে, তোকে ছাড়া আমরা জীবন্ত লাশ হয়ে গেছি। তুই কেমন আছিস মা? সবকিছু ঠিক আছে তো? মা বাবার এমন কথা শুনে রূপা অনেক কষ্ট পায়, আর তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা তাদের বলে। তোকে কতবার নিষেধ করলাম ওই বড়লোকের ছেলেকে বিশ্বাস করিস না, কিন্তু তুই তো আমাদের কথা শুনলি না মা। আমরা কখনো তোকে এই অবস্থায় দেখতে চাইনি, কিন্তু তবুও ভালো যে তোকে আমরা ফিরে পেয়েছি। মা, বাবা, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি, লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। তার শাস্তিও আমি পেয়েছি। বাবা মায়ের কথা না শুনলে কি পরিণতি হতে হয় তা আজ আমি হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। তোমরা আমাকে ক্ষমা করে দাও। এত ক্ষমা চাওয়ার কিছু নেই মা, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, তাতেই আমরা খুশি। এখন থেকে আর কোনো কষ্ট হবে না তোর। তুই আর আমাদের নাতি বা নাতনি দুজনেই ভালো থাকবি এখানে। এমন ভাবে তারা কথা বলতে থাকে। এরপর কেটে যায় বেশ কয়েক মাস। অন্যদিকে আকাশ আর তার মা রেহানা বেগমের সব সত্যি ফাঁস হয়ে যায়, আর আইন তাদের কঠিন শাস্তি দেয়।